বন্ধুরা, তোমাদেরকে একটা মজার প্রশ্ন করি। আমি জানি এই প্রশ্নটা অ্যাকচুয়ালি তোমাদের মনের ভিতরেও অনেকবার এসেছে, তারপরেও আমি তোমাদেরকে আরেকবার এই প্রশ্নটা করতে চাই। আমার প্রশ্নটা হচ্ছে, ধরো এই যে জটিল সংখ্যার যে জটিল জটিল কনসেপ্ট তোমরা করো বা এই জটিল জটিল অঙ্কগুলো তোমরা করো, তোমরা কেন করো? আমি জানি তোমরা মনে মনে সবাই বলতেছো হয়তোবা যে ভাইয়া এই চ্যাপ্টারটা যদি না করি তাহলে তো এইচএসসি পরীক্ষায় আমার একটা বা দুইটা প্রশ্ন মিস হয়ে যাবে, কিংবা বুয়েট ভর্তি পরীক্ষায় আমার জটিল সংখ্যা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হয়তোবা আসবে, সেই প্রশ্নের উত্তর করতে হবে, সর্বোপরি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য। সত্যি কথা বলতে কি, আমি যখন তোমাদের বয়সে ছিলাম আমি নিজেও এইভাবেই চিন্তা করতাম। কিন্তু তোমাদের কি কখনো মনে হয় না যে আমি আর তুমি বাদে, মানে আমরা তোমরা বাদে বাকি বিশ্বের মানুষজন কেন জটিল সংখ্যার মতো একটা কনসেপ্ট নিয়ে এত দূর পড়ে আছে, বা এখান থেকে এত বড় বড় কনসেপ্ট বা এত বড় বড় ম্যাথ কেন তারা অ্যাকচুয়ালি আমাদের সামনে এনে দিয়েছে, বা এই জটিল সংখ্যা দিয়ে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কি করা হয়? আচ্ছা, উত্তরটা তোমাকে আমি জানানোর চেষ্টা করি। ধরো সত্যি কথা বলতে জটিল সংখ্যা ব্যাপারটা অনেক বেশি কাজে লাগে যে কোনো ধরনের ফোর্সড রোটেশনকে ব্যাখ্যা করতে। তো ফোর্সড রোটেশন জিনিসটা কি তোমাকে বুঝায় বলি। ধরো যে সকল ঘূর্ণন প্রাকৃতিক, যেমন কি বায়ু প্রবাহের ফলে কোনো একটা পাখা ঘুরতেছে, কিংবা হচ্ছে যে বাহিরে কোনো একটা জিনিস ঘুরতেছে, এমনিতে এগুলো হচ্ছে ন্যাচারাল রোটেশন। আর ফোর্সড রোটেশন কেমন? ধরো আমরা যে এসি কারেন্ট দিয়ে আমাদের যে ফ্যানটা চালাই, এই যে এসি কারেন্ট উৎপন্ন হয়, 19 মনে করে দেখো, এসি কারেন্ট উৎপন্ন হয় কি কমিউটেটরের ঘূর্ণনের ফলে। সো এই যে এসি কারেন্ট যেটা অ্যাকচুয়ালি রোটেশনের ফলে উৎপন্ন হচ্ছে, এসি কারেন্ট। কিংবা ধরো যে তুমি যখন আরেকটু বড় হবা তখন হচ্ছে তুমি ছোটখাটো রোবোটিক মেকানিজম নিয়ে পরিচিত হবা বা রোবট বানাবা। তো এই যে রোবটের যে হাতের ঘূর্ণন বা এই ধরনের কেসগুলা, অর্থাৎ সর্বোপরি যে ফোর্স যত রকমের রোটেশন আছে তা ব্যাখ্যা করার জন্য সবচেয়ে ভালো টুল হচ্ছে আমাদের এই কমপ্লেক্স নাম্বার বা আই। সো একটু বুঝায় বলি, যেমন তুমি যখন ক্লাস 8 পর্যন্ত জ্যামিতি পড়তা তখন তোমার সব রকম জ্যামিতির যত কনসেপ্ট ছিল তুমি সব ইউক্লিডের বিভিন্ন স্বীকার্য বা বিভিন্ন উপপাদ্যকে ব্যবহার করেই করে এসেছো। কিন্তু 9-10-এ পড়ার সময় তুমি সর্বপ্রথম ট্রাইগোনোমেট্রিক অপারেন্ট যেমন সাইন, কস, ট্যান এইসবের সাথে পরিচিত হলা, এবং এখন তুমি যখন কোনো প্রবলেম সলভ করো তুমি কিন্তু আগের মতো ইউক্লিডের যে উপপাদ্যগুলো আছে সেগুলো ব্যবহার করে হয়তো বা করতে পারো, বাট তুমি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করো এই ট্রাইগোনোমেট্রিক অপারেন্টগুলো ইউজ করে, তাই না? সত্যি কি তাই না? সো এরকম যে তুমি যখন বড় হবা এবং তোমাকে যে কোনো রকমের ফোর্স রোটেশন ব্যাখ্যা করতে হবে, তুমি সবচেয়ে বেশি ইজি ফিল করবা এই কমপ্লেক্স নাম্বারের বিভিন্ন অপারেন্টকে ইউজ করে ব্যাখ্যা করার জন্য। সো এই জন্য কমপ্লেক্স নাম্বার আমাদের খুব ভালো একটা টুল ফোর্স রোটেশন ব্যাখ্যা করার জন্য। তো আমি তোমাকে এই যে ভিডিও সিরিজটা তুমি দেখতে পারতেছো, এই ভিডিও সিরিজের শেষে একটা জিনিস খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করবো যে তুমি যত রকমের রোটেশন আছে সেই রোটেশনগুলোকে খুব সহজে চিন্তা করতে পারবা এবং অ্যানালাইজ করতে পারবা, এবং তুমি একটা ভার্ডিক্টও দিতে পারবা যে কিভাবে কমপ্লেক্স নাম্বার এখানে ইউজ করা যায়। তো যাই হোক, আমরা শুরু করি। তো শুরু করার আগে আমরা আবার আগের ভিডিও থেকে একটু টেনে আনি। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি তোমাদেরকে বলেছিলাম যে কার্ডানো সর্বপ্রথম বলেছিল বাস্তব সংখ্যার রেখার উপর যে কোনো নাম্বারকে, ধরো এই যে 2 আছে, এই 2কে 180 ডিগ্রি থেকে কম ঘোরাবে। তো 180 ডিগ্রি ঘোরানোর উপায় কি? -1 দিয়ে গুণ করে দেওয়া। কিন্তু 180 থেকে কম ঘোরানোর জন্য আমাকে অন্য কোনো কিছু দিয়ে, অন্য কোনো অপারেটর দিয়ে ঘোরাতে হবে। এবং উনি দেখিয়েছিলেন যে √1 অপারেটরটাকে 2 বার ব্যবহার করলে এই 2 ঘুরে গিয়ে -2 গিয়ে ফল করে। তো যাই হোক, কার্ডানোর এই যে চিন্তাটা, এই চিন্তাটাকে পূর্ণতা দিয়েছিলেন জেন রবার্ট আর্গন নামে একজন ম্যাথমেটিশিয়ান। তিনি সর্বপ্রথম আর্গন চিত্রের মাধ্যমে বা আর্গন ডায়াগ্রামের মাধ্যমে জটিল সংখ্যার ঘূর্ণনের ব্যাপারটাকে ব্যাখ্যা করেছিলেন, এবং এই আর্গন চিত্রের মধ্যে জ্যামিতিক যত কনসেপ্ট আছে সেইগুলোকে ইনপুট দিয়েছিলেন বা সেগুলো ব্যাখ্যা করেছিলেন আমাদের সবার প্রিয় ম্যাথমেটিশিয়ান কার্ল ফ্রেডরিক গাউস। যাই হোক, তোমরা যদি কার্ল ফ্রেডরিক গাউসের নাম আজকে প্রথমবারের মতো শুনে থাকো, আমি তোমাদেরকে সাজেস্ট করব গুগলে গিয়ে কার্ল ফ্রেডরিক গাউস লিখে একটু সার্চ দিলে দেখবা তার অনেক মজার মজার ঘটনা তুমি জানতে পারবা। তো যাই হোক, আমরা আবার পড়ায় ফিরে আসি। তো এই যে আর্গন চিত্রের যে জটিল সংখ্যার ঘূর্ণন, সেই ব্যাপারটাকে তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করব। যেমন তোমরা সবাই নিশ্চয়ই আই এর সাথে পরিচিত। আই হচ্ছে √1
1 এবং সেখান থেকে আমি যদি জটিল সংখ্যা লিখি a প্লাস bi আকারের যে কোনো সংখ্যাকেই বলা হবে জটিল সংখ্যা। a প্লাস bi আকারের যে কোনো সংখ্যাকেই বলা হবে জটিল সংখ্যা। এবং এই যে জটিল সংখ্যাটা আছে, এই জটিল সংখ্যার আবার দুইটা পোর্শন থাকবে। একটা হচ্ছে ধরো এই যে a যে পোর্শনটা, এটা হচ্ছে আমাদের বাস্তব অংশ, আর এই যে প্লাস দিয়ে এখানে একটা প্লাস আছে, প্লাসের পরে এই যে বিআই যেটা আছে এটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। আবার এখান থেকে এই যে এ যে অংশটা আছে, এই এ কে বলা হয় বাস্তব সহগ, এবং এই বি আই না, কিন্তু শুধু এই বি কে বলা হয় কাল্পনিক সহগ। তো এখন যে কোনো সংখ্যাকে যদি a প্লাস bi আকারে লেখা যায় তাহলে সেই সংখ্যাটাই জটিল সংখ্যা হয়ে যাবে। তো প্রথম যে প্রশ্নটা আমার তোমাদের প্রতি সেটা হচ্ছে এরকম যে ভাইয়া 3 প্লাস 7i কি জটিল সংখ্যা কিনা? নিঃসন্দেহে এটা জটিল সংখ্যা, কারণ এটাকে a প্লাস bi আকারে লেখা যায়। এবার আমার প্রশ্ন 2 এইটা কি জটিল সংখ্যা কিনা? অনেক রকম মত থাকতে পারে, কিন্তু সত্যিটা হচ্ছে 2 একটা জটিল সংখ্যা। 2 একই সাথে একটা জটিল সংখ্যা এবং একই সাথে একটা বাস্তব সংখ্যা, কারণ 2 কে 2 প্লাস 0i আকারে লেখা যায়। হ্যাঁ, 2 কাল্পনিক সংখ্যা না, কিন্তু 2 জটিল সংখ্যা। তার মানে কি সকল বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি জটিল সংখ্যা। এবং সত্যি কথা বলতে জটিল সংখ্যার সেটটা বাস্তব সংখ্যার সেটের থেকে বড়। এই যদি হয় আমার জটিল সংখ্যার সেট, তাহলে বাস্তব সংখ্যার সেটটা হবে এরকম মাঝখানে। সো সকল বাস্তব সংখ্যা অ্যাকচুয়ালি জটিল সংখ্যা। এবং শুধু কাল্পনিক সংখ্যা তাহলে কেমন হবে? ধরো এই ধরনের সংখ্যা হচ্ছে শুধু কাল্পনিক সংখ্যা, যে 3i হচ্ছে শুধু কাল্পনিক সংখ্যা, এবং এটাকেও চাইলে জটিল সংখ্যা আকারে তুমি লিখতে পারো কিভাবে, যে 0 প্লাস 3i। তো যাই হোক, জটিল সংখ্যার সংজ্ঞা হিসেবে আমরা বলতেছি যে a এবং b হচ্ছে বাস্তব সহগ হলে, যদি a এবং b যদি বাস্তব সংখ্যা হয় তাহলে a প্লাস bi আকারের যে কোনো সংখ্যাকে আমরা জটিল সংখ্যা বলবো। তো যে কথাটা আমি একটু আগে বলতেছিলাম যে জটিল সংখ্যাকে আর্গন চিত্রে দেখালে আমরা জটিল সংখ্যার ঘূর্ণনটা একটু একটু করে বুঝতে পারি। তো আমি এখন তোমাদেরকে আর্গন চিত্রের ব্যাখ্যাটা দিব। আমি এখন তোমাদেরকে আর্গন চিত্রের সাথে পরিচয় করিয়ে দিব। তো আর্গন চিত্র অনেকটাই আমাদের কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার যে গ্রাফ আছে তার সাথে সাদৃশ্যপূর্ণ। কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় যেমন দুইটা অক্ষ থাকে যাদেরকে কি বলা হয়, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। আর্গন চিত্রেও আমাদের আর্গন চিত্রতেও দুইটা অক্ষ থাকবে এবং তাদের নাম এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ না। এই যে সমান্তরাল যে বা অনুভূমিক যে অক্ষটা আছে এটার নাম হচ্ছে বাস্তব অক্ষ বা রিয়েল এক্সিস। এবং উলম্ব যে অক্ষটা আছে তার নাম হচ্ছে কাল্পনিক অক্ষ। এখন ভাইয়া তুমি যদি এই আর্গন চিত্রে কোনো একটা জটিল সংখ্যাকে লিখতে চাও তাহলে কিভাবে লিখবা সেইটা একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কারণ এই জিনিসটা একেবারে বেসিক লেভেলের একটা কনসেপ্ট। যেমন ধরো যে 2 প্লাস 3i কে 2 প্লাস 3i হচ্ছে একটা জটিল সংখ্যা যাকে আমি হয়তোবা z দিয়ে প্রকাশ করতেছি। z হচ্ছে 2 প্লাস 3i। এখানে বলে রাখা ভালো যে সাধারণত জটিল সংখ্যাগুলোকে z দিয়ে প্রকাশ করে। এবং আরেকটা জিনিস একটু তোমাদেরকে মনে করে দেই, যদি আমি এরকম মোটা করে z লিখতাম সেটাকে বলা হতো পূর্ণ সংখ্যার সেট বা সেট অফ ইন্টিজার্স। আর এই জেডটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা জেড লিখতেছি, এই জেড দিয়ে সাধারণত জটিল সংখ্যা প্রকাশ করে। তুমি যখন বড় ক্লাসের বইগুলো দেখবে তখন দেখবে যে অ্যাকচুয়ালি জেড বলতেই ওরা হচ্ছে একটা জটিল সংখ্যা যেটাকে এক্স প্লাস আই এইভাবে হয়তোবা ধরে নিয়েছে। তো যেটাই হোক আমি জেড বলতে 2 প্লাস 3i বলতেছে, এবং এই 2 প্লাস 3i কে আমি এই আর্গন চিত্রে প্লেস করে দেখাবো। তো এই যে বাস্তব অক্ষ আছে এই অক্ষ বরাবর আমি হয়তোবা 2 ঘর যাব, হয়তোবা না সত্যি সত্যি 2 ঘর যাব। এই হচ্ছে 1 2, এবং কাল্পনিক অক্ষ বরাবর 1
2 3, কারণ কি কাল্পনিক সহগ কত এখানে 3, বাস্তব সহগ কত 2। তো এদিকে 3 ঘর গেলাম আর এদিকে 2 ঘর গেলাম, তাহলে এইখানে যে বিন্দুটা পেলাম সেই বিন্দুটাই আমাদেরকে 2 + 3i নির্দেশ করে কি? না, এই বিন্দুটা কখনোই 2 + 3i নির্দেশ করে না। আমি এই ব্যাপারটা একটু ভেঙে বলতে চাই। যেমন ধরো আমরা যখন কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থায় 2,3 বিন্দু বসাইতে চাইতাম তখন কি করতাম, যে এরকম একটা বিন্দু দিতাম যে এদিকে x অক্ষে 2 ঘর y অক্ষে 3 ঘর গেলে এইখানে যে বিন্দুটা হইতো সেই বিন্দুটাই কি হইতো যে আমাদের 2,3। কিন্তু আমরা এখন কি করতেছি, আমরা তো এখন কার্টেসিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা নাই, বরং আমরা আছি আর্গন ডায়াগ্রামে এবং আমরা প্লেস করতে চাই 2 + 3i কে। সো এই যে 2 + 3i সেটা কখনোই একটা বিন্দু দিয়ে প্রকাশ করা যাবে না। আমি আবারও বলতেছি, আর্গন চিত্রে জটিল সংখ্যাকে কখনোই একটা বিন্দু দিয়ে প্রকাশ করা যাবে না। যদি এটা করে থাকো তাহলে তুমি ভুল করবা। সো যেটা করতে হবে যে এই যে মূল বিন্দুটা আছে, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা প্রতিরূপী সরল রেখা টেনে দিতে হবে। তাহলে এই যে সরল রেখাটা টানলা ভাইয়া, এই সরল রেখাটাই হচ্ছে আমাদের 2 + 3i এর প্রকাশক। তাহলে সুন্দর করে খাতার মধ্যে লিখে ফেলো যে আর্গন চিত্রে জটিল সংখ্যার প্রকাশক সরল রেখা। তুমি যখন কলেজে বা ভর্তি পরীক্ষা দিতে যাবা তখন দেখবা যে বিভিন্ন রকমের এমসিকিউ আসে যে 5 + 7i এই জটিল সংখ্যার প্রকাশক কি? সরল রেখা, বক্ররেখা, বিন্দু বা অন্য কোনো কিছু। সো তুমি যদি বিন্দু দিয়ে থাকো তাহলে খুব বড় ভুল করবা, বা বক্ররেখাও অ্যাকচুয়ালি হয় না। সো বেশিরভাগ ক্ষেত্রে যদি সাধারণ একটা জটিল সংখ্যা থাকে সেটা প্রকাশক সবসময় হয় সরল রেখা। তো এখন তোমাদেরকে আমি আর্গন চিত্রে খুবই মজার একটা জিনিস দেখাতে চাচ্ছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কার্ডানোর স্বপ্ন ম্যাথমেটিশিয়ান আর্গন পূরণ করেছিল যে আর্গন চিত্রে কোনো একটা সংখ্যাকে 180 ডিগ্রি থেকে কম ঘুরিয়ে। তো আমি তোমাদেরকে এখন যেটা করব যে আর্গন চিত্রে কোনো একটা সংখ্যাকে ঘুরানোর কনসেপ্টটা তোমাকে ব্যাখ্যা করব। যেমন ধরো আমাদের একটা সংখ্যা ছিল কি z, আমি এবার z কে করব কি i দিয়ে গুণ করব। তাহলে zi = কি হবে 2i + 3i²। তোমরা সবাই জানো i হচ্ছে √1, i হচ্ছে √1, তাহলে ডেফিনেটলি i² কত হবে -1। তাহলে 3i² যেহেতু হচ্ছে -3 হবে, তাহলে zi = 2i -3, বা এটাকে সাজিয়ে লিখলে আমি পাবো কি -3 + 2i। সো এই -3 + 2i যদি আমি এখানে এই চিত্রের মধ্যে আঁকতে যাই তাহলে দেখো -3 মানে কি, এদিকে 3 ঘর যাবে 1 2 3, আর এদিকে কাল্পনিক অক্ষ বরাবর 2 ঘর। তাহলে আমি এই বিন্দুটা যদি নিয়ে এখানে যদি একটা প্রতিরূপী সরল রেখা আঁকি, ভাইয়া তুমি হয়তোবা আন্দাজ করতে পারতেছো, বা তুমি হয়তোবা যদি নিজে এঁকে দেখো গ্রাফ পেপারে তাহলে দেখবা এই কোণটা ঠিকঠাক 90 ডিগ্রি হয়ে যাবে। এবং কেনই হবে না, দেখো এই কোণটা যদি হয় tan ইনভার্স 2/3, কারণ এদিকে এই কোণটা যদি হয় tan ইনভার্স 3/2, কারণ এদিকে 2 ঘর এদিকে 3 ঘর, আর এই কোণটা তাহলে কত হবে নিচের কোণটা tan ইনভার্স 2/3। তাহলে tan ইনভার্স 3/2 আর tan ইনভার্স 2/3 যদি আমি বাদ দেই 180 ডিগ্রি থেকে, মাঝখানের যে কোণটা হবে সেটা কি না 90 ডিগ্রি না? তাহলে আমি বুঝতে পারতেছি যে আমি যদি কোনো একটা সংখ্যাকে i দিয়ে গুণ করি সেটা হচ্ছে 90 ডিগ্রি ঘুরে যাচ্ছে। তাহলে কি হলো, কার্ডানোর যে স্বপ্নটা ছিল যে কোনো একটা সংখ্যাকে 90 ডিগ্রি ঘোরানোর, সেইটা আমি ঘোরাতে পারতেছি। কিন্তু একটা সমস্যা হচ্ছে কার্ডানো ভেবেছিল বাস্তব সংখ্যার যে সংখ্যা রেখা সেখানে ঘোরাবে, সেটা অ্যাকচুয়ালি কখনোই পসিবল না। সেই আমাদেরকে কোনো একটা সংখ্যাকে যদি 90 ডিগ্রি বা 180 ডিগ্রি থেকে কম ঘুরাইতে হয় তাহলে সেইটা আমরা শুধুমাত্র করতে পারবো আর্গন চিত্রে। তোমাদেরকে আমি আরেকটু ক্ল্যারিফাই করি, যারা এখনো বুঝে উঠতে পারো নাই আমি আরেকটু ক্ল্যারিফাই করি। আমি ধরো zi কে আবার 90 ডিগ্রি ঘুরাবো, তাহলে আমি zi কেও যদি i দিয়ে মাল্টিপ্লাই করি, মানে কি i × zi, যেটা অ্যাকচুয়ালি zi² হয়ে যাবে। যাই হোক আমি i × zi যদি করি তাহলে কি হবে, i দিয়ে আমি গুণ করব -3 + 2i কে। সো সেক্ষেত্রে আমি পাবো
-2 -3i। এটা কিভাবে হলো তুমি নিজে খাতার মধ্যে ক্যালকুলেশন করে দেখলেই বুঝতে পারবা যে -2 -3i। তো আমি যদি এখন -2 -3i বিন্দুটাকে সরি -2 -3i জটিল সংখ্যাটাকে আঁকার চেষ্টা করি, সেটা কিন্তু হয়ে যাবে এই ধরনের। সো দেখো আমি এই জটিল সংখ্যাটা হচ্ছে -2 -3i। সো এখন দেখো এই জটিল সংখ্যাটা প্রাথমিক যে জটিল সংখ্যা ছিল 2 + 3i তা থেকে ঠিক 180 ডিগ্রি ঘুরে গিয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে i দুইবার ব্যবহার করলে আমাদের কোনো একটা জটিল সংখ্যা আর্গন চিত্রে 180 ডিগ্রি ঘুরে যায়। তো এই কথাটাই তোমাদেরকে আমি বুঝাতে যাচ্ছি যে আর্গন চিত্রে আমরা চাইলেই যে কোনো কোণে ঘোরাতে পারি। তোমরা হয়তো এখন পর্যন্ত 90 এর যে কোনো গুণিতককে ঘোরাতে পারবা, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, কিংবা আরো একটা আই দিয়ে গুণ করলে 270 ডিগ্রি হয়ে যাবে, বা 4 বার আই দিয়ে গুণ করলে 360 ডিগ্রি ঘুরে আবার আগের জায়গায় আসবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে তুমি কি আর্গন চিত্রে 90 ডিগ্রি ছাড়া অন্য কোনো কোণে, যেমন 10 ডিগ্রি, 15 ডিগ্রি, কিংবা 0.1 ডিগ্রি, কিংবা তারও কম 0.0002 ডিগ্রি, এরকম কোনো ডিগ্রিতে কোনো একটা সংখ্যাকে ঘোরাতে পারবা কিনা? তো এই প্রশ্নটাই তোমাদের কাছে রইলো, এবং এই প্রশ্নটার উত্তর আমরা আস্তে আস্তে বের করার চেষ্টা করব। সো তুমি আমাদের পরবর্তী ভিডিওগুলোর দিকে নজর রাখো। তার আগে আমি আরেকবার বলি, আমি এই ভিডিওতে তোমাদেরকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, এইটা বোঝার জন্য কিন্তু একটু ভাইয়া হাতটা নোংরা করতে হবে। তার মানে কি, কাগজ কলম নিয়ে বসতে হবে, এবং তুমি যদি গ্রাফ পেপারে এই জিনিসগুলো আমার কথার সাথে এঁকে দেখো, দেখবা ঠিক 90 ডিগ্রি করে ঘুরে গেছে আই দিয়ে গুণ করার ফলে। সো আমি আরেকটা জিনিস শেষ করার আগে একটু নোট রেখে যেতে চাই যে আই হচ্ছে এমন একটি অপারেটর যা আর্গন চিত্রে কোনো সংখ্যাকে, সংখ্যা বলতে আমি জটিল বা বাস্তব বা কাল্পনিক যে কোনো ধরনের সংখ্যা বলতেছি, সংখ্যাকে 90 ডিগ্রি ঘুরিয়ে দেয়। তো এই জিনিসটাই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা পরবর্তী যে ভিডিওটা আছে, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে আয়ের খুব মজার মজার কিছু প্রপার্টি আছে। তো আশা করি তোমরা পরের ভিডিওটা দেখবা। আজ এ পর্যন্তই।